প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রুমানা জাহান, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, চুয়াড়া আদর্শ ডিগ্রি কলেজ। আমি আজকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা পড়েছিলাম স্কেলার গুণন বা ডট গুণন পর্যন্ত পড়েছিলাম ভেক্টর চ্যাপ্টারের। আজকে আমরা এর পরবর্তী টপিকস অর্থাৎ ভেক্টর প্রোডাক্ট অর ক্রস প্রোডাক্ট অর্থাৎ ভেক্টর গুণন অথবা ক্রস গুণন আজকে আমরা পড়ব। ভেক্টর গুণন বা ক্রস গুণন দুটি ভেক্টর রাশিকে গুণ করলে গুণফল যদি একটা ভেক্টর রাশি হয় তবে ভেক্টরের ওই গুণনকে ভেক্টর গুণন বলে। এখানে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি, টর্ক টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ। আর হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর আর এফ হচ্ছে বল। বল একটা ভেক্টর রাশি, ব্যাসার্ধ একটা ভেক্টর রাশি। তাহলে বল এবং ব্যাসার্ধ এই দুইটা ভেক্টর রাশির গুণনে একটা ভেক্টর রাশি পেলাম, টর্ক বা টাও বা বলের ভ্রামক, এটাকে টর্ক বা টাও বলা হয়। তাহলে দেখা যাচ্ছে যে দুইটা ভেক্টর রাশির গুণনে আমরা একটা ভেক্টর রাশি পেয়েছি। তাহলে ভেক্টর গুণনটা কি দাঁড়াচ্ছে, দুটি ভেক্টর রাশিকে গুণ করলে গুণফল যদি একটা ভেক্টর রাশি হয় তবে ভেক্টরের ওই গুণনকে ভেক্টর গুণন বলা হয়। এখন যেহেতু টর্ক বা টাও একটা ভেক্টর রাশি, তাহলে আমরা জানি ভেক্টর রাশির মান এবং দিক দুইটাই থাকবে। যার মানটা হচ্ছে গিয়ে যার মান ভেক্টর দ্বয়ের মান এবং এদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান। এই যে এখানে দুইটা ভেক্টর রাশি, এ একটা ভেক্টর রাশি, বি একটা ভেক্টর রাশি, এরা থিতা কোণে ক্রিয়া করছে। তাহলে এই যে মানটা কি হবে, এই যে এ ক্রস বি ভেক্টর সমান এন ক্যাপ। আমরা টুপি অথবা ক্যাপ দেখলে বুঝবো এটা একটা একক ভেক্টর। এখানে একক ভেক্টর দ্বারা দিক বোঝাচ্ছে। আর এ হচ্ছে এ ভেক্টরের মান এবং বি হচ্ছে বি ভেক্টরের মান। আর এদের কোণটা হচ্ছে গিয়ে, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে গিয়ে থিতা। তাহলে ভেক্টর দ্বয়ের মানটা কি, ভেক্টরের মানটা কি, যার মান ভেক্টর দ্বয়ের মান, যার মানটা এই ভেক্টর দ্বয়ের মান এবং এদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান, এরা গুণ হিসেবে আছে। আর যেহেতু একটা দুটা ভেক্টর রাশির গুণনে একটা ভেক্টর রাশি পাচ্ছি, তাহলে এটার মান থাকবে এবং দিক থাকবে। এই এন ক্যাপ দিয়ে দিক বোঝানো হচ্ছে। তাহলে দিকটা দেখো কিভাবে বের করব। এবং দিক হলো একটি ডান পাকের কর্ক স্ক্রুকে প্রথম ভেক্টর হতে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতম কোণে ঘুরালে স্ক্রুটি যে দিকে অগ্রসর হয় সেদিকে। এই চিত্রে লক্ষ্য করো একটা স্ক্রুকে আমি দুইটা ভেক্টরের সাথে লম্বভাবে রাখলাম। রেখে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর দিকে এক্স থেকে ওয়াই দিকে যদি ঘুরাই তাহলে সেটা উপরের দিকে ধনাত্মক দিকে যাবে। তাহলে দিক হলো একটি ডান পাকের কর্ক স্ক্রুকে প্রথম ভেক্টর হতে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতম কোণে ঘুরালে স্ক্রুটি যেদিকে যাবে, স্ক্রুটি যদি এইভাবে এন্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘুরাই তাহলে স্ক্রুটি যাবে উপরের দিকে, তখন দিকটা হবে ধনাত্মক বা উপরের দিক। আবার ক্লকওয়াইজ যদি ঘুরাই মানে ওয়াই থেকে এক্স এর দিকে যদি যাই তাহলে স্ক্রুটি যাবে নিচের দিকে, তখন নিচের দিকে হবে। এখানে আরেকটা চিত্রে দেখো, এই চিত্রে এই যে হাত দিয়ে দেখানো হচ্ছে, এইভাবে হাতটা এভাবে মুঠোটা এভাবে আছে, তার মানে এ থেকে বি এর দিকে ঘোরানো হচ্ছে। তাহলে এ থেকে বি এর দিকে যদি ঘুরাই দিকটা হবে আস্তে, স্ক্রুটা যাবে উপরের দিকে, তখন দিকটা হবে উপরের দিক মানে ধনাত্মক দিক। এই যে এখানে এই চিত্রেও সেই একই দেখা যাচ্ছে, এ থেকে বি এর দিকে ঘড়ি কাঁটার বিপরীত দিক অ্যান্টি ক্লকওয়াইজ, এই যে এখানেও অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমরা ঘুরাই, ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরাই, তখন দিকটা যাবে উপরের দিকে ধনাত্মক দিকে। এবং ক্লকওয়াইজ মানে ঘড়ি কাঁটার দিকে যদি আমরা ঘুরাই, বি থেকে এর দিকে যদি ঘুরাই, এখানেও বি থেকে যদি এর দিকে ঘুরাই তাহলে স্ক্রুটি আস্তে 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 নিচের দিকে যাবে মানে ঋণাত্মক দিকে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা এর গত ক্লাসে যেটা পড়েছিলাম যে ডট গুণন এ ডট বি সমান বি ডট এ লিখেছিলাম গত ক্লাসে, এবং দেখেছিলাম যে ডট গুণন বা স্কেলার গুণন বিনিময় সূত্র মেনেছিল। এখন দেখো ক্রস গুণনের বেলা এ ক্রস বি যদি দেই মানে এ থেকে যদি বি এর দিকে দেই তাহলে দিকটা হচ্ছে উপরের দিকে ধনাত্মক দিকে, এই যে এখানে দিকটা হচ্ছে উপরের দিকে। আবার বি ক্রস এ যদি দেই মানে বি ক্রস এ মানে বি থেকে এর দিকে ঘুরাই, এখানেও যদি বি থেকে এর দিকে ঘুরাই তখন দিকটা যাবে
নিচের দিকে, ঋণাত্মক দিকে। তাহলে a ক্রস b সমান b ক্রস a লিখা যাবে না, কারণ দিকটা বিপরীত দিকে হয়ে যাবে। a ক্রস b হলে ধনাত্মক দিকে যাচ্ছে, আর b ক্রস a যদি লিখি তাহলে ঋণাত্মক দিকে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে ভেক্টর গুণন বা ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না। এরপরে আসো, আমরা গত ক্লাসে যে ডট গুণনটা শিখেছিলাম সেখানে থেকে দেখি i ডট জে, এগুলো কিন্তু একক ভেক্টর। i হচ্ছে গিয়ে x অক্ষ বরাবর একক ভেক্টর, j হচ্ছে y অক্ষ বরাবর একক ভেক্টর, আবার k হচ্ছে z অক্ষ বরাবর একক ভেক্টর। তাহলে i ডট j সমান j ডট k সমান k ডট i সমান হচ্ছে গিয়ে 0। আবার এটাকে যদি উল্টে লিখি, j ডট i লিখি সমান k ডট j লিখি সমান k ডট i লিখি, উল্টে লিখি, তাহলে এখানে i ডট k হবে। যদি লিখি তাহলে 0 হবে। কিভাবে আসো আমরা একটু দেখি। আমরা গত ক্লাসে যেটা ডট গুণনের বেলায় যেটা শিখেছিলাম, a ডট b সমান শিখেছিলাম a b cos থিটা, গত ক্লাসে ডট গুণন থেকে। এখন দেখো এই যে আমরা যেটা বলেছিলাম, x অক্ষ বরাবর হচ্ছে গিয়ে i ভেক্টর, y অক্ষ বরাবর j ভেক্টর, z অক্ষ বরাবর k ভেক্টর। এখন যেহেতু a ডট b সমান a b cos থিটা শিখেছিলাম, তাহলে i ডট j সমান কি হবে? এখানে যদি a এর জায়গায় i দেই আর b এর জায়গায় j দেই, তাহলে এখানে a b এর জায়গায় হবে i j, আর cos i j দুইটা লম্বভাবে আছে। i j x অক্ষ বরাবর i, আর j হচ্ছে y অক্ষ বরাবর, দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। তাহলে দেখো জিনিসটা কি দাঁড়াচ্ছে, i ডট j, এই যে এই সূত্র অনুসারে এখানে i বসালাম j বসালাম, দুইটার মান, এই i এর একক ভেক্টরের মান i, j একক ভেক্টরের মান j, আর cos 90 ডিগ্রি, এদের মধ্যবর্তী, যে এখানে মধ্যবর্তী কোণটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি, আর cos 90 ডিগ্রি সমান হচ্ছে গিয়ে 0। আর একক ভেক্টর কাকে বলে আমরা জানি, যে ভেক্টরের মান 1 একক তাকে জানি একক ভেক্টর। তাহলে i এর মান 1, j এর মান 1, যেহেতু এরা একক ভেক্টর, আর 90 ডিগ্রির cos 90 ডিগ্রি হচ্ছে গিয়ে 0। তাহলে সবগুলো গুণ করলে 0 হয়ে যাচ্ছে। এই যে i ডট j সমান 0 লিখেছি, যে এইভাবে i ডট j সমান 0 হয়েছে। এখন অনুরূপভাবে j ডট k, k ডট i, j ডট i, k ডট j, আবার i ডট k, যেটাই সবগুলো সমান অনুরূপভাবে 0 দেখানো যাবে। এখন আরেকটা সূত্র আমরা দেখি, দেখো i ডট i, যদি দুইটাই i ডট i হয়, এখানে তো i ডট j মানে দুইটা অক্ষ বরাবর একক ভেক্টর। এখন যদি i ডট i এবং j ডট j এবং k ডট k হয়, তখন 1 হবে। কিভাবে আসো দেখি, এই যে এখানে i এর, এখানে i ডট i, তো এখানে i ডট i এর জায়গায় আমি a এর জায়গায় i বসাবো, আবার b এর জায়গায় i বসাবো, যেহেতু দুইটাই i। আর cos দেখো, এই যে i ডট i এর জায়গায় i, আবার এখানেও i, cos। এখন দুইটাই যদি x অক্ষ, i তো x অক্ষ বরাবর একক ভেক্টর, একটার i x অক্ষ বরাবর, এটার উপর আবার একটা i x অক্ষ বরাবর গেল, তাহলে কোনো মধ্যবর্তী কোণ উৎপন্ন হলো না। এখানে কিন্তু i যে দুইটা হওয়াতে দুইটার মধ্যবর্তী কোণ ছিল 90 ডিগ্রি। এখন i দুইটা একই অক্ষ বরাবর হওয়াতে এটার মধ্যবর্তী কোনো কোণ উৎপন্ন হয় নাই, যে কারণে আমরা লিখেছি cos 0 ডিগ্রি। আর cos 0 ডিগ্রির মান হচ্ছে কি 1। তাহলে i এর মান 1, যেহেতু এটা একক ভেক্টর, যে ভেক্টরের মান 1 একক তাকে একক ভেক্টর বলা হয়। i যেহেতু একটা একক ভেক্টর, i এর মান 1, আবার এটাও i এর মানও 1, আর cos 0 এর মান 1, তাহলে i ডট i সমান দাঁড়াচ্ছে 1। অনুরূপভাবে আমরা j ডট j, k ডট k সমান 1 লিখতে পারি। এখন আসো আরেকটা সূত্র আমরা দেখি, a ডট b সমান হচ্ছে গিয়ে ax bx প্লাস ay by প্লাস az bz। এটা কিভাবে হয়েছে আমরা একটু আসো বের করে দেখি। আমরা ভেক্টরের এর আগের ক্লাসে শিখেছি a ভেক্টর সমান আমরা লিখতে পারি, তিনটে অক্ষ বরাবর যখন a ভেক্টরকে লিখব তখন এই একক ভেক্টর দিয়ে লিখতে হবে। আমরা এর আগে ক্লাসে এগুলো শিখে ফেলেছি। যেমন a ভেক্টর সমান axi প্লাস ayj প্লাস azk, a ভেক্টর সমান। আবার b ভেক্টর সমান কি, b ভেক্টর সমান হচ্ছে bxi প্লাস byj প্লাস bzk। এখন এখানে এই ডট গুণনে যদি এগুলোর মান বসাই, যেমন a ডট b সমান, এই যে এটা লিখলাম axi প্লাস ayj প্লাস azk, এটা লিখলাম, তারপর মাঝখানে ডট গুণন, এই যে ডট দিলাম, আর b এটা লিখলাম bxi প্লাস byj প্লাস bzk, এই যে এটাই লিখলাম। এখন এগুলোর মধ্যে গুণ করে দিই, দেখো এই যে গুণ করলে ax bx, এই যে ax bx লিখলাম, আর i যেহেতু ডট গুণন অবশ্যই ডট দিতে হবে, i ডট i, এই যে i ডট i,
তারপরে এক্স দিয়ে একবার সবগুলোকে গুণ করব, এ ওয়াই দিয়ে সবগুলোকে গুণ করব, এ জেড দিয়ে সবগুলোকে গুণ করব। তারপরে এ ওয়াই বিএক্স, এই যে এ এক্স বিএক্স তো লিখলাম, তারপরে এ এক্স বিওয়াই, এই যে এ এক্স বিওয়াই, আর এ এক্স এর সাথে একক ভেক্টর হচ্ছে আই, আর বিওয়াই এর সাথে একক ভেক্টর হচ্ছে জে, এই যে আই ডট জে। তারপর আবার এ এক্স বিজেড, এই যে এ এক্স বিজেড, এ এক্স এর সাথে একক ভেক্টর হচ্ছে কি আই, আর বিজে এক্স জেড এর সাথে বিজেড এর সাথে একক ভেক্টর হচ্ছে গিয়ে কে, এই যে কে ক্যাপ, আই ক্যাপ কে ক্যাপ। এবার এ ওয়াই দিয়ে আবার সবগুলো কি করব, যেমন এ ওয়াই বিএক্স, এই যে এ ওয়াই বিএক্স, এ ওয়াই এর সাথে একক ভেক্টর হচ্ছে জে ক্যাপ, আর বিএক্স এর সাথে একক ভেক্টর হচ্ছে গিয়ে আই ক্যাপ, এই যে লিখলাম জে ডট আই লিখলাম। আবার প্লাস এ ওয়াই বিওয়াই, আর জে ডট জে, জে ডট জে। আবার এ ওয়াই বিজেড, এই যে এ ওয়াই বিজেড, এ ওয়াই হচ্ছে জে, আর জে ডট কে, এই যে জে ডট কে। অনুরূপভাবে এটাও এ জেড, এ জেড বিএক্স, এটা কে ডট আই, এই যে কে ডট আই, এ জেড বিওয়াই কে ডট জে, এই যে কে ডট জে। তারপরে এ জেড বিজেড কে ডট কে, এই যে এ জেড বিজেড কে ডট কে। এখন কিছুক্ষণ আগে আমরা যেটা শিখেছিলাম, এই যে দেখো আমরা শিখেছিলাম আই ডট আই জে ডট জে কে ডট কে সমান ওয়ান। তাহলে এখানে আই ডট আই এর জায়গায় হবে ওয়ান, আবার জে ডট জে এর জায়গায় হবে ওয়ান, আবার কে ডট কে জায়গায় হবে ওয়ান। এই তিনটার জায়গায় ওয়ান হবে, আর বাকিগুলো সবগুলো জিরো হয়ে যাবে। যেমন আই জে সমান জিরো, এই যে আই জে জিরো, আবার আই কেও জিরো, এই যে আই কে, এটাকে এটাকে এখানে আইটা এখানে হবে, কেটা এখানে হবে, আই কেও জিরো। তারপরে হচ্ছে গিয়ে জে আই, এই যে জে আই সমানও জিরো। তারপরে জে কে, এই যে জে কে সমানও জিরো। এই যে শুধু এই তিনটে আই ডট আই জে ডট জে কে ডট কে, এই যে আই ডট আই জে ডট জে কে ডট কে হচ্ছে কি ওয়ান, শুধু এই তিনটাই থাকবে, শুধু এই তিনটা থাকবে, আর বাকি সবগুলো জিরোর সাথে গুণ করলে জিরো হয়ে যাবে। তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে দেখো, এ ডট বি সমান দাঁড়াচ্ছে এ এক্স বি এক্স, এই যে এখানে আই ডট আই এর সাথে আছে এ এক্স বি এক্স, তারপর জে ডট জে এর সাথে আছে এ ওয়াই বি ওয়াই, তারপর কে ডট কে এর সাথে আছে এ জেড বি জেড। তাহলে সূত্রটা হচ্ছে দাঁড়াচ্ছে এ ডট বি সমান এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এখন আমাদের এটা একদম মুখস্থর মতো করে ফেলতে হবে এই এই সূত্রটা, এ ডট বি সমান এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। কারণ এগুলো আমরা অঙ্ক যখন করব তখন এগুলো প্রয়োগ করব, এগুলো লাগবে। এই এখানে এ ডট বি সমান এটা মুখস্থ রাখতে হবে, আরেকটা যেটা মুখস্থ রাখতে হবে এই যেটা এ ডট বি সমান এ বি কস থিটা। আমরা কখনো যখন কোণ বের করব, আমাদের যখন কোণ বের করতে পারবে তখন এই এই সূত্রটা এই কস থিটা থিটার মান বের করব। তাহলে আমাদের এইটা এবং এই দুইটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। এরপরে আসো, একটু আগে আমরা ডট গুণন দিয়ে দেখেছি, এখন দেখি ক্রস গুণন দিয়ে কি হয়। যে যেমন আই ক্রস আই সমান জে ক্রস জে কে ক্রস কে সমান জিরো। ডট গুণনের সময় সময় কিন্তু আই ডট আই জে ডট জে কে ডট কে সমান ছিল ওয়ান, আর ক্রস গুণনের বেলায় আই ক্রস আই জে ক্রস জে কে ক্রস কে এগুলো হচ্ছে গিয়ে জিরো। এখানে দেখো গত ক্লাসে কিছুক্ষণ আগে আমরা যে ক্রস গুণনের সূত্রটা শিখেছি, সেখানে শিখেছি এ ক্রস বি সমান এ বি সাইন থিটা, এটা শিখেছি। আর এখানে আই হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, জে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর, এবং জেড হচ্ছে কে হচ্ছে জেড অক্ষ বরাবর একক ভেক্টর। এখন কিছুক্ষণ আগে আমরা যে সূত্রটা শিখেছি, এই সূত্রটার মধ্যে আমরা এটা বসাবো। যেমন আই ক্রস আই যদি হয়, এখানে আই বসালাম, এখানে আই বসালাম, আই, তাহলে আই আই হলে এখানেও আই আই হবে। আর এখানে সাইন দুইটাই যদি এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হয়, তাহলে এগুলোর মাঝখানে কোনো কোণ উৎপন্ন হলো না, তখন হবে 0 ডিগ্রি। এই যে দেখো আই ক্রস আই সমান হচ্ছে আই আই সাইন 0 ডিগ্রি, কারণ আই এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, এ আইটাও এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, দুইটার মাঝে কোনো কোণ উৎপন্ন হয়নি, যে কারণে 0 ডিগ্রি হয়েছে। আর সূত্রে সাইন আছে এজন্য সাইন, তাহলে আই আই সাইন 0 ডিগ্রি, আর সাইন 0 ডিগ্রি মান হচ্ছে গিয়ে জিরো। তাহলে আর এখানে একক ভেক্টরের মান ওয়ান, আমরা জানি এটা। তাহলে আই এর মানও ওয়ান, আই এর মানও এই আই এর মানও ওয়ান, আর সাইন জিরোর মান জিরো। জিরোর সাথে সব গুণ করলে, যে কোনো জিনিস গুণ করলে আমরা জানি জিরো হয়ে যায়, তাহলে জিরো হয়ে গেল। তাহলে অনুরূপভাবে দেখানো যাচ্ছে যে জে ক্রস জে কে ক্রস কে জিরো, অনুরূপভাবে এগুলোও জিরো। ক্রস গুণনের বেলা এখন যেটা হচ্ছে আই ক্রস জে সমান কে, জে ক্রস কে সমান আই। এই যে দেখো এখানে একটা চিত্র দেখা যাচ্ছে, এটা হচ্ছে গিয়ে ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে।
ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরি, একটু আগে আমরা যেটা ভেক্টরের দিকে যেটা দেখেছিলাম, যে ঘড়ির কাঁটার দিকে যেটা হচ্ছে গিয়ে এই যে আই থেকে জে দিকে গেল, আই থেকে জে দিকে যদি ঘুরাই থাকছে কি কে, তাহলে কে থাকছে, তাহলে আই ক্রস জে সমান হবে কে। এটা হচ্ছে গিয়ে এই যে ক্লকওয়াইজ যদি আমি যাই, আই ক্রস জে আর বাকি থাকছে কে, আই ক্রস জে হচ্ছে কে, এই যে আই ক্রস জে হচ্ছে গিয়ে কে। আবার জে ক্রস কে, এই জে থেকে কে এর দিকে যদি আমি যাই, জে ক্রস কে হলে বাকি থাকছে আই, আই এর দিকে যাবে, দিকটা হচ্ছে কি আই। আবার কে ক্রস আই, এই যে কে ক্রস আই, কে থেকে যদি আই এর দিকে যাই সেটা যাবে জে এর দিকে। তাহলে আই জে কে, এটা মনে রাখতে হবে, আই জে হলে কে হবে, জে কে হলে আই হবে, আর কে আই হলে জে হবে। এটা এটা যদি ভিন্নতা হয়, যেমন উল্টা যদি যাই, জে থেকে আই এর দিকে যাই, উল্টা যদি যাই তখন হবে মাইনাস কে, মানে আই জে হওয়ার কথা, এই যে এখানে আই জে হওয়ার কথা, আই থেকে জে দিকে না গিয়ে যদি উল্টা হয়, জে থেকে আই হয়, তখন মাইনাস কে হবে, মাইনাস কে হবে। আবার কে কে যে হলে মাইনাস আই হবে, আবার আই কে হলে এখানে যদি আই কে উল্টা হয় তখন মাইনাস জে হবে। জাস্ট এগুলোর মধ্যে মাইনাস বসে যাবে, মাইনাস চিহ্ন বসে যাবে। এখন আরেকটা যেটা সূত্র শিখতে হবে, এ ক্রস বি সমান, এখানে নির্ণায়কের মতো আই জে কে, আই এর নিচে হবে এ এক্স, জে এর নিচে হবে এ ওয়াই, কে এর নিচে হবে এ জেড, এবং আই এর নিচে হবে বি এক্স, জে এর নিচে হবে বি ওয়াই, কে এর নিচে হবে বি জেড। আমরা একটু আগে ডট গুণনে যেরকম এ ডট বি করে যেরকম গুণ করে করেছি, তোমরা বাসায় এটা ক্রস গুণন করে এ ক্রস বি করে এর মান যেরকম এ ইকুয়াল টু এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস বি জেড কে, এ জেড কে, তারপরে বি ভেক্টর ইকুয়াল টু বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে বসিয়ে এরকম ক্রস গুণন করে এখানে এই যে এরকম মানগুলো যেটা আছে সেটা বসিয়ে করে দেখবা যে এরকম একটা বেরোবে। তাহলে আমাদের সেটা মুখস্থর মতো করে ফেলতে হবে। এ ক্রস বি, আমাদের এখানে ডট গুণনে যেরকম দুটা জিনিস মনে রাখতে হতো, ক্রস গুণনে দুটা জিনিস মনে রাখতে হবে, এই যে এ ক্রস বি সমান এ বি সাইন থিটা, আইটা হচ্ছে গিয়ে এ ক্রস বি সমান নির্ণায়ক আই জে কে এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড। এই এই দুটো আমাদের মনে রাখতে হবে, অঙ্ক করার সময় আমাদের এই দুটো লাগবে। এখন আরো যে দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে, একটা হচ্ছে গিয়ে দুটি ভেক্টরের ডট গুণফল শূন্য হলে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে। এখন দেখো এই যে এ ভেক্টর এ ডট বি সমান শূন্য, মানে এই যে ডট গুণন গুণফল শূন্য হলে এই এ ডট বি হচ্ছে ডট গুণন, আর এটার গুণফল যদি শূন্য হয় তাহলে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে, এই ভেক্টর দুটা পরস্পর লম্ব হবে। আরেকটা যেটা মনে রাখতে হবে, দুটি ভেক্টরের ক্রস গুণফল শূন্য হলে, এই যে এখানে এ ক্রস বি লিখেছি, এ ক্রস বি সমান যদি শূন্য হয় তাহলে ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হবে। তাহলে যখন আমাদেরকে বলবে যে ভেক্টরদ্বয় কখন পরস্পর লম্ব হবে, তখন এ ডট বি সমান শূন্য বসিয়ে আমরা করে ফেলবো। আবার যখন বলবে যে ভেক্টরদ্বয় যদি পরস্পর সমান্তরাল কখন হবে, তখন আমরা এ ক্রস বি সমান শূন্য করব। এখন একটা গাণিতিক সমস্যা করে আমরা এটা একটু দেখব, আসো দেখি। এ ভেক্টর সমান 3i প্লাস 2j, 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ, এবং বি ভেক্টর সমান দেয়া আছে 6i ক্যাপ মাইনাস mj ক্যাপ প্লাস 4k ক্যাপ। এইগুলো মানটা দেয়া আছে, এ ভেক্টর সমান এটা দেয়া আছে এবং বি ভেক্টর সমান এই মানটা দেয়া আছে। এখন প্রশ্ন বলা হয়েছে m এর মান কত হলে ভেক্টরদ্বয় লম্ব হবে। এখন আমরা একটা যেটা সূত্র শিখেছি, ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে। তাহলে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব কখন হবে, যখন a ডট b সমান শূন্য হবে। এই যে যখন a ডট b সমান শূন্য হবে আমরা জানি তখনই ভেক্টরদ্বয় লম্ব হবে, আমরা এটা এখানে শিখে ফেললাম সূত্রটা। তাহলে আবার আমরা a ডট b সমান কি শিখেছি, কিছুক্ষণ আগে a ডট b শিখেছি সমান ax bx প্লাস ay by প্লাস az bz, এটা শিখেছি। এই যে দেখো a ডট b এর জায়গায়, এই যে a ডট b এর জায়গায় আমি লিখেছি ax bx সূত্রটা লিখেছি প্লাস ay by প্লাস az bz, আর সমান সমান শূন্যের জায়গায় শূন্য রয়ে গেল। এখন দেখো এই যে এখানে ax সমান কি, i এর সহগ, মানে ax i এর সাথে যে ছিল সে হচ্ছে ax, ax সমান হচ্ছে গিয়ে 3, এই যে ax সমান 3, ay সমান 2, মানে যে সহগ যে সাথে যে ছিল, যে সাথে আছে 2, তাহলে ay সমান হচ্ছে কি 2। আবার az, এই যে az সমান k এর সহগ, এখানে k এর সাথে কিছু না থাকা মানে 1, তাহলে az সমান হচ্ছে গিয়ে 1।
অনুরূপভাবে bx i এর সহগ, i এর সাথে কি আছে 6, তাহলে bx হচ্ছে 6। আর by যে সাথে যে আছে, যে সাথে যে সহগটা কি, যে সাথে কি আছে -m আছে, -m, তাহলে by সমান হচ্ছে গিয়ে -m। আর bz হচ্ছে k ভেক্টর, k ক্যাপের সাথে কে আছে, k ক্যাপের সাথে আছে 4, তাহলে bz হচ্ছে গিয়ে 4। এখন এই সবগুলোর মান আমি এখানে বসিয়ে দেবো, যেমন ax এর জায়গায় বসিয়ে দেবো 3, তারপরে bx এর জায়গায় বসাবো 6, ay এর জায়গায় বসাবো 2, by এর জায়গায় বসাবো -m। এই যে দেখো, এই যে ax এর জায়গায় বসালাম 3, bx এর জায়গায় বসালাম 6, ay এর জায়গায় বসালাম 2, by এর জায়গায় বসালাম -m, তারপরে az এর জায়গায় 1, bz এর জায়গায় 4, এগুলো সবগুলো বসালাম। এখন তারপরে গুণ করব, যেমন 3 6 18 -2m +4, এই যে দেখো 3 6 18 মাইনাস, এই যে প্লাসে মাইনাসে -2m, 4 একে 4, আর সমান সমান শূন্যের জায়গায় শূন্য রয়ে গেল। এখন 18 আর 4 যোগ করব, এই যে 18 আর 4 যোগ করাতে 22 22, আর 2m এর জায়গায় 2m রয়ে গেল, সমান সমান 0 জায়গায় 0 রয়ে গেল। এখন যদি সাইড এখান থেকে এখানে নিয়ে যায় তাহলে মাইনাস, এই যে মাইনাসে মাইনাসে চলে যাবে, তাহলে 2m সমান, এই যে সাইড চেঞ্জ করে ফেলাম, 22 হয়ে গেল। তাহলে m সমান কি ভাগ হবে, m সমান এই 22/m হলো। এখন ভাগ করলে 11, এই যে m সমান 11, তাহলে m এর মান দাঁড়াচ্ছে 11। তাহলে m এর মান 11 হলে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে, ভেক্টরদ্বয় লম্ব হবে, এই যে এই সূত্রে। আবার আমাদের কখনো যদি বলে, কখন এটা এর পরবর্তী ক্লাসে আমরা করব, আজকে আমরা একটু দেখলাম, এতটুকু পর্যন্ত দেখলাম যে কখন লম্ব হবে, লম্ব হলে কি হবে। তাহলে এরপর এখন থেকে তোমরা যদি এরকম প্রশ্নে দেওয়া থাকে পরস্পর লম্ব ভেক্টরদ্বয় কিভাবে লম্ব হবে, তখন আমরা জানি যে ভেক্টরদ্বয় লম্ব হবে তখনই যখন a ডট b সমান 0 হবে, এটা বসিয়ে বাস করে ফেলবো। তাহলে আসো আজকে আমরা যা পড়েছি, এখন এগুলোর উপরে তোমাদের 2টা বাড়ি কাজ দিচ্ছি, বাড়িতে সুন্দর করে করে ফেলবা। প্রথম যেটা দিলাম, p ভেক্টর সমান 2i + 3j - 5k ক্যাপ, এই ক্যাপগুলো বলতে হবে, 2i ক্যাপ + 3j ক্যাপ - 5k ক্যাপ। আবার q ভেক্টর সমান দেয়া আছে mi ক্যাপ + 2j ক্যাপ + 10k ক্যাপ। এখন এই দুটার মান দেয়া আছে এবং প্রশ্নে দিয়েছি m এর মান কত হলে ভেক্টরদ্বয় লম্ব হবে। একটু আগে আমরা যেটা সূত্র শিখেছি যে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে যখন a ডট b সমান 0 হবে, তাহলে ওইটার মতো করে এখানে করে ফেলবা, করলে m এর মান বের হয়ে যাবে। আরেকটা প্রশ্ন যেটা দিয়েছি যে দুটি ভেক্টরের ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না, ব্যাখ্যা করো। আমি কিন্তু তোমাদের ভেক্টর গুণনটা ব্যাখ্যা পড়ানোর সময় এটা একটু ব্যাখ্যা করে বলেছি, তোমরা বুঝে থাকলে এবং বইটা খুলে একটু পড়ে নিও, পড়ে সুন্দর করে খাতায় লিখে ফেলবা, সাথে সাথে লিখলে কিন্তু মুখস্থটা ভালো হয়ে মুখস্থ হয়ে যাবে, আর ভুলবা না, জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আজকের ক্লাসের জন্য তোমাদের ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।